শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই স্নিগ্ধ সকালের শুভেচ্ছা নিয়ে অভিজ্ঞাপনে রয়েছি আমি আর যে চিন্ময়, আর আমার সাথে রয়েছে আমি শিল্পী। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। আজ 5 এপ্রিল। আজকের দিনে ভারতবর্ষে পালিত হয় জাতীয় সমুদ্র দিবস। 1919 সালের এই দিনে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেডের প্রথম জাহাজ SS লয়ালটি মুম্বাই থেকে লন্ডনে যাত্রা শুরু করে, যা ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছিল। এই দিনটি দেশের সামুদ্রিক বাণিজ্য এবং নাবিকদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপন করা হয়। জাতীয় সমুদ্র দিবসের মূল বিষয় হল 1919 সালের তৎকালীন বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশ্যে যে জাহাজটি যাত্রা করেছিল তার উদ্দেশ্যে আজকের দিনটিকে পালন করা। দেশের বাণিজ্যে সমুদ্রের গুরুত্ব, সামুদ্রিক খাতে অবদান এবং নাবিকদের অক্লান্ত পরিশ্রমকে সম্মানিত করা। এই দিনে সামুদ্রিক খাতে অসামান্য অবদানের জন্য বরুণা পুরস্কারও প্রদান করা হয়। শ্রোতা বন্ধু, এবার অভিজ্ঞাপনে ইতিহাসের পাতা থেকে কিছু ঘটনা বলি। আজ 5 এপ্রিল। ইতিহাসের পাতায় আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা এবার জানিয়ে দিচ্ছে আপনাকে। 1046 সালে আজকের দিনেই 46 সালের আজকের দিনেই নাসের খুসরো তাঁর 7 বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ দিয়েছিলেন পরে তাঁর সাফা মামা বইটিতে। 1753 সালে এই দিনে ব্রিটিশ জাদুঘরের প্রতিষ্ঠা হয়। 1863 সালে আজকের দিনে কলকাতার উপকণ্ঠে উত্তরপাড়া হিতকরী সভা প্রতিষ্ঠিত হয়। 1872 সালে আজকের দিনে কেশবচন্দ্র সেনের উদ্যোগে বেলঘরিয়ায় ভারত আশ্রম স্থাপিত। 1932 সালে আজকের দিনেই কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীমতী রাধামণি দেবী এই ছদ্মনামে লিখে কুন্তলীন পুরস্কার পান তিনি। প্রবাসী, ভারতী, প্রদীপ ইত্যাদি পত্রিকায় নিয়মিত লিখতেন। মানসী ও মর্মবাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। তার শতাধিক গল্প ও 14টি উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস রত্নদ্বীপ, যার নাট্য ও চিত্ররূপও জনপ্রিয়তা লাভ করে। তার অন্যান্য উল্লেখ্য বইগুলো হল হতাশ প্রেমিক, অভিশাপ, দেশি ও বিলাতি, সিন্দুর কোটা, রমা সুন্দরী ইত্যাদি। আজকের দিনে 1980 সালে প্রখ্যাত সাঁতারু প্রফুল্ল ঘোষ প্রয়াত হন। এ তো রইল বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে। ইতিহাসের পাতার পর আমরা পৌঁছে যাব আপনাদের মনের পাতায়, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। আপনাদের মধ্যে থেকেই আজকের প্রথম চিঠিটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন গৌতম পতি, কুলুবেড়িয়া তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় সখা অভিজ্ঞাপন।
মনের কোণে অনেক আনন্দের স্মৃতি জমে আছে বৈশাখকে ঘিরে। বৈশাখের অন্যতম আকর্ষণ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। সেদিন পুরাতনের সকল গ্লানি মুছে ফেলে নতুন আশায় বুক বেঁধে নব উদ্যমে আমরা স্বাগত জানাই নতুন বছরকে। তখন যৌথ পরিবার, সকালে ঘুম থেকে উঠে সব ভাই বোনের সাথে ন্যাড়া পোড়ানোতে খুব মজা হতো। আগের দিন কাঠ কুঠো ডাল পাতা সাজিয়ে রাখতাম। তারপর স্নান করে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি, বড়দের প্রণাম। জলখাবারে থাকতো দুধ কলা দিয়ে মাখা মুড়ির ছাতু। তারপর সারাদিন খেলাধুলো, দুষ্টুমি, খুনসুটি। বড়দের শাসন বারণ ওই দিন অব্যাহতি মিলত। বিকেলে সব ভাই বোন একসাথে যেতাম পাশের গ্রামে চড়কের মেলা দেখতে। সঙ্গে থাকতেন ছোট কাকু, সকলকে পাঁপড় ভাজা, জিলিপি, রসগোল্লা খাওয়াতেন। তখন আমাদের গায়ে বিদ্যুৎ আসেনি। তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা করত খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। রাতে দল বেঁধে মাদুর বালিশ নিয়ে শুতে যেতাম খেলার মাঠে, খোলা আকাশের নিচে। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন চলে যেতাম ঘুমপাড়ানি মাসি পিসির কোলে। মাঝে মাঝে বৃষ্টি ও কালবৈশাখীর দাপটে গরমের ঝাঁঝ অনেকটা কমে যেত। কালবৈশাখীর পরের দিন ভোরবেলায় ঝড়ে ঝরে পড়া আম কুড়োনোর ধুম ছিল মিষ্টি মধুর। যেহেতু সেই সময় উনুনে রান্না হতো, তাই ঝড়ে ভেঙে পড়া ডালপালাও সংগ্রহ করতাম। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় পাশের গ্রামে মেলা বসতো। সন্ধ্যের সময় অসংখ্য বাজি ফাটত। আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল সেই মেলা। বৈশাখ মানেই সকালে স্কুল। মুড়ির কৌটো ব্যাগে ঢুকিয়ে সকাল সকাল স্কুল যেতাম। ছুটির পর অন্যের বাড়ির আম, জাম, জামরুল চুরি করে নিয়মিত খাওয়া চলতো। বার কয়েক ধরা পড়ে শাস্তিও পেয়েছি। তারপর ছিল পুকুরে সাঁতার কেটে চান করা। জল খোলা না করে পুকুর থেকে উঠতাম না। এমনি কত শত অম্ল মধুর স্মৃতি জড়িয়ে আছে কালবৈশাখীকে ঘিরে। বৈশাখীর স্মৃতি এই বিষয়ে চিঠিটি লিখেছেন গৌতম পুতি। এর পরের চিঠি লিখেছেন লালু নিয়ে, বৈদ্যবাটি, হুগলি থেকে। বৈশাখের স্মৃতি, প্রিয় অভিজ্ঞাপন। বাঙালি নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। পুরনো দুঃখ কষ্ট দূরে ফেলে নতুন বছরে নতুন করে সব কিছু শুরু। বাঙালিরা বেশ আনন্দ উল্লাসের সাথে বরণ করে নেয় এই দিনটি। বৈশাখের প্রথম দিনকে ঘিরে রয়েছে বাঙালির অনেক ঐতিহ্য ও সংস্কৃতি। নতুন পোশাকে নরনারীরা সজ্জিত হয়ে প্রভাতী অনুষ্ঠানে অংশগ্রহণ। এসো হে বৈশাখ, এসো এসো, খুবই চিরচেনা দৃশ্য। রাস্তাঘাট রং তুলিতে নতুন করে সাজিয়ে তোলা, বৈশাখী মেলা বসা বৈশাখের অঙ্গ। আমার জীবনে বৈশাখের স্মৃতি বলতে সাধারণত শৈশবের আনন্দ, গ্রামীণ মেলা এবং পরিবারের সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমাদেরকে বলা হতো বছরের প্রথম দিনটি যেভাবে কাটে সারা বছর নাকি ঠিক সেইভাবেই কাটে। তাই খুব সকালে ঘুম থেকে উঠতাম এবং নতুন সকালকে উপভোগ করতাম। বাঙালির কাছে বৈশাখ কেবল একটি মাস নয়, বরং এটি প্রাণের উৎসব আর নতুনকে আহ্বানের প্রতীক। বৈশাখী মেলায় গিয়ে নাগরদোলায় চড়া, মাটির পুতুল তৈরি দেখা, খেলনা পিস্তল কেনা এবং বাড়ির আত্মীয়দের সময় কাটানো স্মৃতিতে ভাস্বর হয়ে আছে এখনো। পহেলা বৈশাখের সকালে পান্তা ইলিশ, ডাল, আলু ভর্তা বা বেগুন ভাজা খাওয়া
দুপুরে সরু চালের গরম গরম ভাতের সঙ্গে নিজেদের পুকুরের তাজা কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, কচি পাঁঠার মাংস, আমের চাটনি, পাঁপড়, আহা ইত্যাদি বাঙালির ঐতিহ্যবাহী খাবারের রসনা তৃপ্তি ভোলার নয়। আর সন্ধেবেলায় দোকানে দোকানে বাবার সাথে হালখাতার নিমন্ত্রণে যাওয়া আর একরাশ মিষ্টি খাওয়া বাঙালি মাত্রেই নস্টালজিয়া। বৈশাখে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হয়, তেমনি কোনো বছরে প্রিয় মানুষকে হারানোর বেদনাতুর করে তোলে। আবার কাল বৈশাখীর তীব্র অভিজ্ঞতাও রয়েছে। প্রখর রোদে হঠাৎ কালো মেঘের আনাগোনা এবং কাল বৈশাখীর ঝড়ের পর আম কুড়োনোর সেই রোমাঞ্চকর মুহূর্ত উঁকি মেরে যায়। হয়তো জীবনের পড়ন্ত পাতায় বৈশাখ তেমন ভাবে ধরা দেয় না, কিন্তু বৈশাখ আসে জীবনের অনেক পুরনো স্মৃতি নিয়ে। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সহ লালু নিয়ে শিক্ষক, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, জেলা হুগলি, পশ্চিমবঙ্গ। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। এখন যে বিষয়ে চিঠিটি পড়ব সেটিও কিন্তু বৈশাখীর স্মৃতি। লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর। প্রিয় অভিজ্ঞাপন, স্বচ্ছ টলটলে জল, আম, জাম, লিচু, কাঁঠাল, ফলসা, গাছ দিয়ে সাজানো যুগী পুকুরের বাগান। এক বৈশাখে ঈশান কোণে কালো মেঘ জমেছে, সঙ্গে পেঁচিয়ে উঠেছে কাল বৈশাখীর ঝড়। 10-12 দামালগুলো ততক্ষণে হাজির হয়ে গেছে বাগান চত্বরে। শিলাবৃষ্টির সঙ্গে আম, লিচু, গুলি ধূপ ধাপ মাটিতে পড়ছে। কে বেশি কুড়োতে পারে হুটোপাটিতে, যেন তার প্রতিযোগিতা চলছে। ছেলেমিপনায় পলাশ আগে থাকা শিমুলকে দমানোর জন্য ফ্রক ধরে টানতে থাকে, সেটা ফর্দা পাই। শিমুল কেঁদে ফেলে, বলে মা যে বকবে। ডাকাবুকো পলাশ বলে, তুই আম ছুঁড়ে মারলি কেন? খুনসুটি চলতেই থাকে। এদিকে পরদিন পলাশরা বাসা বদল করে অন্যত্র চলে যায়। এই ঘটনার বহু বছর পর দৈবাত আরেক বৈশাখের গোধূলি বেলায় সোনাঝুরির হাটে দুজনের দেখা। পলাশ এগিয়ে এসে বলে, বিশেষ পরিবর্তন হয়নি, তাই চিনতেও ভুল হলো না, বলে একটা প্যাকেট ধরিয়ে দেয়। বলে, ঘরে গিয়ে দেখিস। এরপর দুজনে একটি বকুল তলায় বসে মনের ঝাঁপি উজাড় করে দেয়। গল্প ফুরিয়ে যায় না, ফুরোয়ও না। অন্ধকার ঘনাতে দুজন দুদিকে মিলিয়ে যায়, ঠিকানা না রেখে। শিমুল আবাসনে গিয়ে প্যাকেট খুলতে দেখে একটি শাড়ির সঙ্গে চিরকুটে লেখা, হঠাৎ করে তোর সঙ্গে দেখা ও কেনা, শাড়িটা একবার অন্তত পড়িস, সেটা হবে আমার দেওয়া সেই ক্ষতিপূরণ। লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর থেকে। এরপরের চিঠি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, পশ্চিম মেদিনীপুর মালবান্দি থেকে, বৈশাখের স্মৃতি নিয়েই। প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখের স্মৃতি মানেই সে আমার কাছে এক স্বর্ণালী অধ্যায়।
বৈশাখকে ঘিরে এত এত সব মধুর স্মৃতি জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না। স্মৃতির গভীরে ডুবে গেলে সেখান থেকে ঠিকরে ঠিকরে বেরিয়ে আসে মুঠো মুঠো আলো। চৈত্র শেষ হচ্ছে, আসছে বৈশাখ। ঠিক তখনই বাড়ি বাড়ি পৌঁছে যেত শুভ নতুন হালখাতার চিঠিপত্র। লাল কালিতে লেখা সেসব আমন্ত্রণ পত্রগুলি হৃদয়ে সৃষ্টি করত অদ্ভুত চঞ্চলতা। দাদা কাকারা মিলে ঠিক করে নিতাম কে কোথায় হালখাতা সারতে যাব। অনেক সময় আবার একসঙ্গেই যেতাম। তখন সাইকেল ছিল না বাড়িতে। সেই হাঁটায় কি যে আনন্দ, কি যে প্রশান্তি। হেঁটে হেঁটে যেতাম যে দোকানগুলিতে, মিঠো আলপথ ধরে মিষ্টি খেয়ে মিষ্টির প্যাকেট নিয়ে ছুটতে ছুটতে আবার বাড়ি ফিরতাম। তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। পাশের মালবান্দি আশুতোষ বিদ্যা মন্দিরে সেবার জাঁকজমকভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলিকেও দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন করে ছাত্রছাত্রী যাবে যারা আবৃত্তি করবে। আমাকে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি। সেই প্রথম সচেতনভাবে কবিগুরুর কোনো কবিতা আবৃত্তি করা। সেই কবে আবৃত্তি করেছি, আজও তা ভুলতে পারিনি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছ বারে বারে দয়াহীন সংসারে, আজও সমানভাবে আওড়ে যেতে পারি। এরপর থেকে প্রতি বছরই সঞ্চয়িতা থেকে কত কবিতা আবৃত্তি করেছি এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে সবচেয়ে আনন্দের স্মৃতি হলো আমরা আমাদের ক্লাব থেকে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। 1.5 মাস ধরে সে কি প্রস্তুতি। গ্রামের যত ছেলে যুবক ছিলাম সবাই লণ্ঠন কিংবা হ্যারিকেনের আলো নিয়ে বাঁশ তলাতে রিহার্সাল দিতাম। প্রতি বছরই আমার লেখা নাটক মঞ্চস্থ হতো এই অনুষ্ঠানে। গোটা গ্রাম জুড়ে সে কি উল্লাস, আনন্দ। সারা বৈশাখ মাসটা রবীন্দ্রময় ও আনন্দময় হয়ে উঠত আমাদের পুরো গ্রামবাসীর কাছে। হৃদয়ের অলিন্দে, বুকের প্রকোষ্ঠে সে স্মৃতি আজও মণিমুক্ত হয়ে সযত্নে গচ্ছিত আছে। সশ্রদ্ধ নমস্কারান্তে ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবি সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। শ্রোতাবন্ধু, এবার কিছু তথ্যাবলী। ললিত কলা একাডেমি স্টুডিও ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। NERC ললিত কলা একাডেমি, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নজরুল কলা ক্ষেত্রে স্থিত শিল্পীদের জন্য স্টুডিওর ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে 1 এপ্রিল থেকে আগামী 10 এপ্রিল পর্যন্ত। পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স ও সিরামিক স্টুডিওর জন্য ভর্তির ফর্ম দেওয়া হবে। ইচ্ছুক রাজ্যের এবং নর্থ ইস্ট এর শিল্পীদের কাছে স্টুডিওর কাজ করার এই সুবর্ণ সুযোগ সুবিধা নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। যোগাযোগ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে।
ফোন নম্বর 8837415350। আরও একটি তথ্য রয়েছে, জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026, পোস্টাল ব্যালট ভোট গ্রহণ সহায়তা কেন্দ্র, স্থান মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তারিখ 7 ও 8 এপ্রিল 2026 ইংরেজি, সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই একই নির্বাচনের জন্য 11 মহারানীপুর তেলিয়ামুড়া তপশিলি উপজাতি সংরক্ষিত আসনের জন্য নির্বাচনের পোলিং অফিসার, আরক্ষা দপ্তরের কর্মীবৃন্দ এবং অন্যান্য কর্মীবৃন্দদের সাধারণ নির্বাচনে নিযুক্তি পেয়েছেন যারা, তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ার দিন ও সময় বলে দিচ্ছি। আগামী 7 এপ্রিল এবং 8 এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মেখরাই রিয়াং বাড়ি উচ্চ বিদ্যালয়, তেলিয়ামুড়া এসডিএম অফিস সংলগ্ন, জানিয়েছেন মহারানী তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার। নির্বাচন সম্পর্কিত আরও একটি বিজ্ঞপ্তি। আসন্ন ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদ নির্বাচনে 26 বীরচন্দ্রনগর কলসি তপশিলি উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত ভোট কর্মী, আরক্ষা কর্মী, গাড়ি চালকদের ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী 7 এপ্রিল 2026 এবং 8 এপ্রিল 2026 তারিখে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শান্তিরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি পুরাতন বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিযুক্ত সমস্ত ভোট গ্রহণ কর্মী ভোটারদের সময়সূচি অনুযায়ী ভোটদান করার জন্য বিশেষভাবে আবেদন জানানো হচ্ছে। শ্রোতাবন্ধু, এবার কাজের খবরে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি বিভিন্ন অশিক্ষক পদসমূহে, যেমন রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সিস্টেম জার্নালিস্ট, অ্যানালিসিস্ট, সেকশন অফিসার, নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট, গেস্ট হাউস ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন পদের জন্য নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। যোগ্যতার শর্তাবলী, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া, শূন্য পদ বিভাজন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার স্কিম, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ দেখতে পারেন সিএসইউর ওয়েবসাইট www.sanskrit.nic.in এ। আগামী 16 এপ্রিল 2026-এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন হেডের অধীনে পাওয়া যাবে। সকল আগ্রহী প্রার্থীদের আবেদন পূরণ করার পূর্বে বিস্তারিত বিজ্ঞাপনটি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাক্ষর রেজিস্ট্রার আইসি। আরও একটি কাজের খবরে রয়েছে, এয়ারপোর্ট ইকোনমিক রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়াতে কনসালটেন্ট রাজভাষায় মোট 1টি পদ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতার শর্তাবলী, টার্মস অফ রেফারেন্স ইত্যাদি সহ বিস্তারিত তথ্য www.aera.gov.in এ বিস্তারিত বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 8 এপ্রিল 2026 বিকেল 5:30 পর্যন্ত। শুনলেন কাজের খবর। এবারে আপনাদের জানিয়ে দেব এই চৈত্র মাসের গরমে সুস্থ থাকতে গেলে কি কি করণীয়। প্রথমেই নিজেকে হাইড্রেট রাখতে হবে।
যেমন বেশি করে জল পান করতে হবে। শরীর ঠান্ডা রাখতে লেবুর শরবত বা ডাবের জল খুব উপকারী। এই সময়ে হালকা রঙের সুতির পোশাক পরুন। রোদে বেরোলে অবশ্যই ছাতা, রোদ চশমা ও টুপি ব্যবহার করুন। খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তন করুন। কাঁচা ফল ও সবজি যেমন শসা, তরমুজ, বাঙি বেশি খান। অতিরিক্ত তেল, মশলা বা ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীর গরম করে। সরাসরি রোদে দীর্ঘক্ষণ থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম নিন। দিনের সবচেয়ে গরমের সময়ে ভারী ব্যায়াম বা ব্যায়াম না করা বাঞ্ছনীয়। শরীর ঠান্ডা রাখতে দিনে 2 থেকে 3 বার অন্তত নিজের হাত মুখ ভালো করে ধুয়ে নিন। এই ছিল আমাদের আজকের সুস্থ রাখার সামান্য কিছু টিপস। শ্রোতাবন্ধু, এবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানাই, যেটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়, এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 57%। একটি সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বিভিন্ন স্থানে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অভিজ্ঞাপনে ছিলাম আমি আরজে চিন্ময় আপনার সাথে, এবং আমি ছিলাম শিল্পী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর আজকের দিনটি খুব 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 ভালো যাক। টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জয়ন্ত এবং আকাশবাণী আগরতলা। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্র থেকে মর্নিং নিউজ এবং তারপর শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। Akashvani presents Morning News. Good morning, I am Saira Mujtaba. The headlines. Prime Minister and senior BJP leader Narendra Modi says budget session of Parliament being reconvened to ensure implementation of 33% quota for women in Lok Sabha and state assemblies from 2029. 345 Indian fishermen stranded in Iran returned to Chennai via Armenia. US President Donald Trump gives 48-hour ultimatum to Iran to open Strait of Hormuz, says massive US strike on Tehran killed top Iranian military leaders. Western disturbance sweeps North India.
Hills experience fresh snowfall while rain lashes plains. Payal Nag stuns Sheetal Devi to bag gold medal at World Archery Para Series in Bangkok. And in IPL cricket, Rajasthan Royals beat Gujarat Titans by 6 runs in Ahmedabad. And now the news in detail. Prime Minister Narendra Modi has said that the budget session of Parliament has been extended for 3 days so that the law enacted in 2023 for providing 33% reservation to women in the Lok Sabha and state assemblies can be implemented from 2029. Addressing an election rally at Tiruvalla in Kerala, Mr. Modi said the government has extended the budget session and it will meet again for 3 days, that is on April 16, 17 and 18. The Prime Minister said the government will ensure a legal stamp that no state, whether it is Kerala, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Goa or Telangana, will see a reduction in Lok Sabha seats. 33% बहनें पार्लियामेंट में आकर के बैठे, इसके लिए कानून बनाने की जरूरत है। केरल हो, तमिलनाडु हो, कर्नाटक हो, आंध्र हो, गोवा हो, तेलंगाना हो, कहीं पर भी लोकसभा की सीटें कम न हो, इसका थप्पा लगाने के लिए, और दूसरा महिलाओं के लिए जो सीटें होगी वो अतिरिक्त सीटें बढ़ जाए, इतना बड़ा फायदा हमारे दक्षिण भारत के राज्यों को मिले, इसके लिए हम कानून संशोधन के लिए सत्र बुला रहे हैं। The Prime Minister said that the NDA government has given 33% reservation to women in the Lok Sabha and legislative assemblies through a law in 2023. The Prime Minister urged all parties that this is an issue related to women's empowerment, so they should, with an open mind and without any political calculations, fully support it and become partners in winning the trust of the country's mothers and sisters. Asking people to take this commitment from the opposition parties, Mr. Modi also said that this right of the country's mothers and sisters has been pending for 40 years and it should not be delayed again. हमने कांग्रेस के लोगों को मीटिंग के लिए बुलाया,